বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর প্রতিফলন 8.01 লেকচার, অষ্টম চ্যাপ্টারের প্রথম লেকচারটা। তো শব্দের প্রতিফলন শব্দ চ্যাপ্টারটা তোমরা পড়ে আসছো। এই 8 পয়েন্ট চ্যাপ্টারের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে, এটাই বোর্ডের গুরুত্ব। আর এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো বরাবরই একটু সহজ হয়, এই জন্য এই চ্যাপ্টারের কোশ্চেনটা যদি তুমি পারো, এটা হচ্ছে তোমার কাছে টার্ম কার্ডের মতো থাকবে, যে একটা কোশ্চেন সহজ কোশ্চেন আমি পারি, তাহলে তোমার 2, 3 এবং 4 নাম্বার যে চ্যাপ্টারগুলো আছে, এই সব চ্যাপ্টার থেকে যদি কখনো কোনো পেঁচানো ম্যাপ আসে, তখন তুমি এইটাকে হাতে রেখে দিবা। এগুলা 100% পারলে অ্যান্সার করবা। আর যদি এগুলোর মধ্যে প্রবলেম হয়, তাহলে তুমি এই আলোর প্রতিফলন চ্যাপ্টারটা অ্যান্সার করে ফেলবা। আর ফিজিক্সে আলো সম্পর্কে তো তোমাকে জানতেই হবে, আলো সম্পর্কে না জানলে তুমি, তোমাদের হচ্ছে 2026 পরীক্ষার্থীদের আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা নাই, শুধুমাত্র প্রতিফলন আছে। ওকে, বুঝছি চ্যাপ্টারের গুরুত্ব বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আলোর প্রতিফলন থেকে সৃজনশীল তো আসবেই। প্রথম তোমাকে জানতে হবে এক নজরে চ্যাপ্টার, যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি পড়তে হবে। সো আমি শব্দ চ্যাপ্টার থেকে দিছিলাম এক নজরে চ্যাপ্টার, 8টা টপিক দিছিলাম এবং 8টা টপিক সিরিয়াল বাই করছি আমরা। এরপরে চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়েছে। এখন এইখানে যদি এক নজরে চ্যাপ্টার বলি, তাহলে এইখানে এক নজরে বলা খুবই সহজ। কারণ কি, এই চ্যাপ্টার থেকে আসেই দুইটা বিষয়। এক নাম্বার বিষয়, প্রথম হচ্ছে আমরা প্রতিফলনের সূত্রগুলা দেখব। প্রথম কি দেখবো আমরা? প্রতিফলনের সূত্র, যে আলো কিভাবে প্রতিফলিত হয় এর সূত্রটা দেখে ফেলবো। দুইটা মাত্র সূত্র আছে এর মধ্যে। প্রথম যে সূত্রটা, এই সূত্রটা প্রচুর আসে ক নাম্বারে, 1 নাম্বার কাজ গেল। 2 নাম্বার আমরা এই চ্যাপ্টার থেকে যা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন দর্পণ সম্পর্কে আমরা জানবো। দর্পণ মানে বুঝো? দর্পণ মানে হচ্ছে আয়না। বাসা বাড়িতে যে ড্রেসিং টেবিলের সামনে আয়না ব্যবহার করো, সেইটাই হচ্ছে দর্পণ। কিন্তু আমরা একটু সাহিত্যিক ওয়ার্ড ব্যবহার করব। তোমাদের বই দর্পণ ব্যবহার করছে, দর্পণ বা মিরর। তাহলে আমরা আয়না কথাটা বলবো না। সবকিছু তো আর মনে করো যে নিজেদের ভাষায় বললে হয় না, কিছু কিছু সাহিত্যিক ভাষা থাকে। তাই না? আয়না যে কথা, দর্পণ একই কথা। তাহলে এই দর্পণ সম্পর্কে আমরা জানবো। 3 ধরনের দর্পণ আছে আমাদের, আমি এটার ফ্লোচার্ট দেখাই দিব। এগুলো খুবই সিম্পল। এরপরে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে এই যে 3 ধরনের দর্পণ আছে, কোন দর্পণে কি ধরনের রশ্মি চিত্র হবে। মানে ড্রেসিং টেবিলের সামনে তুমি দাঁড়ালে তোমাকে যেমনটা দেখা যায়, কিছু দর্পণ আছে গোলীয় দর্পণ, যাদেরকে বলা হয় উত্তল অথবা অবতল দর্পণ। সেগুলো আমরা চিত্র এঁকে দেখবো। ওই উত্তল অবতল দর্পণের সামনে দাঁড়াইলে কিন্তু তোমাকে ওই রকম দেখা যাবে না। যেমন তোমার বাসায় কিছু কিছু ছোট আয়না আছে, যেটা তোমার মুখের সামনে নিলে তোমার মুখটা অনেক বড় দেখা যায়, নাকটা বড় দেখা যায়। তার মানে কি, তোমার নাক কি প্রকৃতপক্ষে এতটা বড়? বড় না। তাহলে এরকমটা কেন দেখা যায়? দর্পণের প্রকারভেদের কারণে। তাইলে দর্পণের প্রকারভেদ জানার পরে আমরা দর্পণের কি শিখবো? রশ্মি চিত্র। কি শিখবো? রশ্মি চিত্র। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের ব্রেড এন্ড বাটার। গ অথবা ঘতে রশ্মি চিত্র আসবে। এরপরে লাস্ট যে টপিক, সেটা হচ্ছে ম্যাথ প্রবলেম, গাণিতিক সমস্যা। তাহলে দেখো, মাত্র 4টা টপিকের মাধ্যমে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবং আজকে আমি এই যে রশ্মি চিত্র পর্যন্ত এই এক ক্লাসেই শেষ করব, দর্পণের রশ্মি চিত্র। ফার্স্টে তোমাকে চ্যাপ্টারটা একটু রিডিং করতে হবে যে কি কি বলছে। প্রথমে কিছু কথা বলছে যে আলো একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। তোমরা শব্দের মধ্যে দেখছো না, কিছু আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিছু আছে অনুপ্রস্থ তরঙ্গ, যেগুলা মাধ্যমে সঞ্চালিত হয়, শব্দ তরঙ্গ। আবার মাধ্যম ছাড়াও কিছু তরঙ্গ সঞ্চালিত হয়। যে সব তরঙ্গ মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়, সেগুলাই হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। তো আলো একটা তড়িৎ চুম্বক তরঙ্গ, আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। এবং আরো কিছু কথা আছে, যে আমরা যে বিভিন্ন বর্ণ দেখি, সূর্য থেকে যে আলো আসে, সূর্য থেকে আলো আসলে সূর্যের মধ্যে সাদা আলো থাকে না, এই সাদা আলোতে অ্যাকচুয়ালি 7টা বর্ণ থাকে। 7টা বর্ণকে আমরা সংক্ষেপে কি বলি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহ কলা। এই 7টা বর্ণ। তো এক একটা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? লাল বর্ণের। নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ছোট, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ছোট। সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? লাল। তো যার তরঙ্গ দৈর্ঘ্য বড়, সে বেশি পথ অতিক্রম করতে পারে, যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, সে কম পথ অতিক্রম করতে পারে। এর জন্য আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখতে পাই, কারণ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
এবং নীল বর্ণের বিচ্ছুরণ বেশি। এই জন্য আমরা দুপুরে তপ্ত রোদের মধ্যে এই যে আকাশ আছে, এই আকাশটাকে আমরা কেমন দেখতে পাই? নীল দেখতে পাই। এই ধরনের কিছু এমসিকিউ তোমাদের একটু রিডিং দিতে হবে। তারপরে আরো কয়েকটা টপিক আছে। সেই টপিকের মধ্যে কি আছে? সেই টপিকের মধ্যে আছে যে যেমন গামা রে, এটা হচ্ছে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। গামার পরে আছে এক্স রে, এরপরে বাড়তে বাড়তে রেডিও তরঙ্গ এবং ইনফ্রারেড ওয়েভ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ। এগুলো একটু তোমরা এমসিকিউ কইরা ফেলবা। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আসো আমরা প্রতিফলনের, তাহলে আমাদের প্রথম টপিকে চলে যাব, সেটা কি? প্রতিফলনের সূত্র। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই পর্যন্ত লিখছি, হেডিং হয়ে গেছে। তাহলে আমি নিচের অংশ মুছে দিলাম। ওকে, এইবার দেখো প্রথম যেটা আলোর প্রতিফলন, তাহলে এটা আমাদের কয় নাম্বার কনসেপ্ট? 1 নাম্বার কনসেপ্ট, প্রতিফলন। এখান থেকে আমি চ্যাপ্টারটাকে বড় করলে অনেক বড় করতে পারতাম। যেমন মনে করো যে একটা আয়না বা দর্পণ, এটা হচ্ছে একদম সমতল, এটার মধ্যে যেইভাবে আলো আসবে সেইভাবেই প্রতিফলন হবে। আলো আসতে থাকবে, আলো প্রতিফলন হতে থাকবে। কিন্তু এই দর্পণটা যদি এলোমেলো হয়, তাহলে এক এক দিক থেকে আসবে, এক এক দিকে যাবে। বুঝতে পারছি? এগুলা দেখবে তোমাদের বইয়ে চিত্র দেয়া আছে। আমি পুরো চ্যাপ্টারটাকে সিম্পলিফাই করি। যতটুকুর মাধ্যমে এই চ্যাপ্টারটা পরিপূর্ণ বুঝতে পারবা, আমি শুধু ততটুকুই পড়াবো। এতক্ষণ পর্যন্ত যা বললাম সবই গেল ইন্ট্রোডাকশন। এবার আমরা মেন পড়াশোনায় ঢুকবো। ওকে, তাহলে মেন পড়াশোনায় আমাদের প্রথম হেডিংটা কি আছে? আলোর প্রতিফলন। প্রতিফলন বিষয়টা তোমাকে বুঝতে হবে, সংজ্ঞা মুখস্থ করা জরুরি না। বিষয় বুঝলে তুমি সংজ্ঞা দিতে পারবা। প্রতিফলন বিষয়টা এরকম, শব্দের ক্ষেত্রেও যেভাবে প্রতিধ্বনি শুনছো তোমরা, তুমি এইখানে দাঁড়িয়ে শব্দ করতেছো, এই জায়গায় একটা দেয়াল আছে, তোমার শব্দটা এই দেয়ালে বাড়ি খাবে, আবার তোমার কানে ফেরত আসবে, তাকে আমরা কি বলতাম? প্রতিধ্বনি বলতাম। আলোর ক্ষেত্রে কি হবে? আলোর ক্ষেত্রে আমরা ওই যে সাদা টিউব লাইট এগুলা চিন্তা বাদ দেই, আমি একটা লেজার লাইট আছে না, লাল বর্ণের আলো বের হয়, একটা নির্দিষ্ট রশ্মি বের হয়। লেজার লাইট তো দেখছো সবাই, তাই না? আচ্ছা, তুমি যদি একটা লেজার লাইট কোনো একটা দেয়ালের মধ্যে ধরো, ওই দেয়ালে আলোটা বাধাপ্রাপ্ত হয়ে কিছু পরিমাণ আলো আবার ফিরে আসে না? তাহলে আলো একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে অতিক্রম করতেছে, আরেকটা মাধ্যমে বাধা পেয়ে আলোটা ফিরে আসতেছে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। কথা হচ্ছে কতটুকু আলো ফিরে আসবে। যেমন মনে করো তুমি বাসার থাই গ্লাস, তোমার বাসার যে থাই গ্লাস আছে, এই থাই গ্লাসে যদি তুমি আলো লেজার লাইট ধরো, তাহলে খুব সামান্য পরিমাণ আলো ফিরে আসবে। কারণ কি? আলো এই যে এইদিকে চলে যাবে অনেকটা, তাই না? তারপরে তোমার বাসায় যদি দেয়ালের মধ্যে লেজার লাইট ধরো, তাহলে সামান্য পরিমাণ আলো ফেরত আসবে, ম্যাক্সিমাম আলো কি হয়ে যাবে? শোষণ হয়ে যাবে, দেয়ালকে ভেদ করে তো যাইতে পারবে না। কিন্তু তোমার বাসার দেয়ালটা যদি খুব সুন্দর পেইন্ট করা থাকে, রং করা থাকে, তাহলে কিন্তু বেশি আলো ফিরে আসবে। এই রঙের মধ্যে আবার কালারের ব্যাপার আছে। তুমি লাল কালারের লেজার লাইট ধরতেছ, তোমার দেয়ালের কালারও লাল, তাইলে বেশি আলো ফেরত আসবে। কিন্তু তোমার লেজার লাইট লাল কালার, কিন্তু তোমার দেয়ালের রং হচ্ছে সাদা, তাইলে কিন্তু বেশি আলো প্রতিফলন হবে। কিন্তু দেয়ালের রং যদি আবার কালা হয়, তাহলে আবার কম আলো প্রতিফলন হবে। অনেকগুলা বিষয়ের উপর এটা নির্ভর করে। এখন প্রতিফলন মানে কি? আলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো এক জায়গায় বাধা পেয়ে আবার ফিরে আসছে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আরো সুন্দর উদাহরণ দেই, তোমার লাইটের, তুমি তোমার বাসার যে আয়না আছে, মিরর বা দর্পণ, এই দর্পণের মধ্যে তুমি যদি লাইট ধরো, আলোটা ফেরত আসে না? তাহলে সব থেকে বেশি আলো ফেরত আসে দর্পণে। সব থেকে বেশি আলো কোথা থেকে ফেরত আসে? দর্পণে। এরপরে কখনো গ্রামে রাতের বেলা মাছ মারছো, মাছ ধরছো, লাইট জ্বালায়, টর্চ লাইট জ্বালায়, বন্যার মধ্যে যখন বন্যা হয়, তখন তুমি টর্চ লাইট জ্বালাইলে দেখবা কিছু পরিমাণ আলো পানির নিচে যাচ্ছে, পানির নিচের মাছকে দেখা যায়, আর কিছু পরিমাণ আলো রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলন হচ্ছে। এগুলা যারা গ্রামে আছো তারা দেখতে পারবা যে পানির মধ্যে লাইট জ্বললে কিছু আলো পানির ভিতরে প্রবেশ করে, কিছু আলো ফিরে আসে। তাহলে সব থেকে বেশি ফিরে আসবে কোথায়? দর্পণে। সব থেকে বেশি ফিরে আসবে কোথায়? দর্পণে। তাহলে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা তুমি নিজের ভাষায় দিতে পারবা, আর বইয়ের ভাষায় যদি সংজ্ঞা হয়, তাহলে এই সংজ্ঞাটা এখন তুমি লিখে নাও। সংজ্ঞাটা কি? আলো যখন বায়ু অথবা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যায়, এই যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদ তলে, মানে ওই যে যেখানে বাধাটা পেলো ওইটাকে বিভেদ তল বলা হয়, দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো
প্রথম মাধ্যমে ফিরে আসে একেই প্রতিফলন বলে। এই কিছু পরিমাণটা 10%ও হতে পারে, 90%ও হতে পারে। তুমি যদি পানির মধ্যে লেজার লাইট ধরো তাহলে 10% ফিরে আসবে, আর 90% প্রতিসরণ হবে, মানে পানির ভিতরে চলে যাবে, পানির ভিতরে মাছ দেখতে পারবা। কিন্তু তুমি যদি একটা ড্রেসিং টেবিলের আয়নার সামনে, দর্পণের সামনে লাইটটা ধরো তাহলে 90% ফেরত আসবে। তাহলে এটা নির্ভর করতেছে কোন মাধ্যমে বাধা পাবে, সেই মাধ্যমের ঘনত্বের উপর, প্রকৃতির উপর। হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই প্রতিফলন হবে। যেমন মনে করো আমি ড্রেসিং টেবিলের সামনে আলো ধরতেছি, এই মনে করো তোমার বাসার ড্রেসিং টেবিলের গ্লাস, ওকে, এইখান থেকে আমি মনে করো যে একটা লেজার লাইটে আলো ফেললাম, এই আলোটা ড্রেসিং টেবিলের গ্লাসে বাড়ি খেলো, তাহলে দেখো এটা হচ্ছে বায়ু মাধ্যমে যাচ্ছে, এইখান থেকে আলো আবার ফিরে আসলো, এটাও তো বায়ু মাধ্যম। আর এই যে যেখানে বাধা পাইলো, এই বাধা পাওয়ার তলটাকে বলা হয় বিভেদ তল, এই তলে বাধা পেয়ে ফিরে আসলো, এটাই প্রতিফলন। ঠিক আছে, এই হচ্ছে আলোর প্রতিফলন। এবার প্রতিফলন কিভাবে হবে, আলোর প্রতিফলনের 2 নাম্বার টপিক বলছিলাম, আলোর প্রতিফলনের 2টা সূত্র। তাহলে 2টা সূত্র আগে আমরা দেখে নেই, ঠিক আছে। সূত্র 2টা দেখার আগে কয়েকটা জিনিস আমরা শিখি। এই মনে করো যে একটা দর্পণ, সমতল দর্পণ, এটা কি দর্পণ, সমতল দর্পণ, আর দর্পণের নিচে যে ছোট ছোট দাগ দিতেছে এটাকে কি বলে জানো, এটাকে বলে পারা লাগানো। তাহলে যে কোনো একটা স্বচ্ছ কাঁচ যদি নাও, কাঁচ বা গ্লাস, ঠিক আছে, নিয়ে তুমি তাকে দর্পণ বানাইতে পারো। কিভাবে দর্পণ বানানো যায়, এইটা মনে করো একটা কাঁচের টুকরা, এই কাঁচের টুকরার এই দিক থেকে আলো ধরবো, আলো যেন পিছন দিয়ে বের হইতে না পারে, এই ধরনের একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কিভাবে হতে পারে, এইখানে তুমি রং করতে পারো, খুব কম দামি রং করতে পারো, রং করলে এটা একটা দর্পণ হয়ে যাবে। এখন ডিপেন্ড করবে রং ভালো না খারাপ। যেমন তুমি যদি এখানে সিলভার প্লেটিং করো, সিলভারের প্রলেপ দাও, তাহলে এটা খুব ভালো মানের দর্পণ হবে, তোমার চেহারা ক্লিয়ার দেখা যাবে, প্রতিফলন বেশি হবে, এবং এই দর্পণের দাম বা আয়নার দাম বেশি হবে। কিন্তু বাংলা আয়না আছে, বাংলা আয়না বুঝো, গ্রামের আয়না, পিছনে হচ্ছে একটু লাল কালারের রং দেয়, রং দেওয়ার পরে মৌসুমী বা শাবনূরের একটা ছবি লাগাই দেয়, কি বুঝতে পারছো, যাতে করে আলো প্রতিসরণ না হয়। ওইটা বাংলা আয়না, ওইটার দাম আবার কম, 30-35 টাকায় আয়না পাওয়া যায়। বুঝাইতে পারছি? তাহলে এই যে পিছনে যে পারা লাগাইলাম, এই পারা লাগানোর উপর ডিপেন্ড করবে তোমার দর্পণটা ভালো না খারাপ। ওকে, আচ্ছা। এবার এই যে এই দর্পণের মধ্যে আলোক রশ্মি এসে আপতিত হবে, আলোক রশ্মি তির্যক ভাবে আপতিত হলো, এই একটা আলোক রশ্মি তোমার দর্পণের মধ্যে আয়সা পড়লো, পড়ছে। তাহলে এখন একটা একটা করে শিখো, এটা কি আসছে, আলোক রশ্মি। মনে করো এইখান থেকে আমি লেজার লাইট দিয়ে আলো ফেলছি, তাহলে এইটাকে বলা হবে আপতিত রশ্মি। লেখো, এটাকে কি বলা হয়, আপতিত রশ্মি। এটাকে কি বলা হয়, আপতিত রশ্মি। এই পরিচয়টা জানা দরকার, এটা এমনি মনে থাকবে, সমস্যা নাই। আপতিত রশ্মি চিনতে পারছি, অর্থাৎ আমি লাইট যে জ্বালালাম, আমি যে আলোক রশ্মিটা ফেললাম, সেটাকে কি বলা হবে, আপতিত রশ্মি। ক্লিয়ার? এইবার আসো, একটা কাল্পনিক জিনিস চিন্তা করতে হবে। আপতিত রশ্মিটা যে বিন্দুতে পড়ছে, এই বিন্দুতে এসে পড়ছে দর্পণের, এই আপতিত রশ্মি যে বিন্দুতে পড়ছে, এই বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। এই বিন্দুতে কি আঁকতে হবে, একটা লম্ব আঁকতে হবে। এই লম্বটা বাস্তবে থাকবে না, এটা কাল্পনিক একটা লম্ব। এটা কি অঙ্কন করছে, লম্ব। এইটার নাম হচ্ছে অভিলম্ব। এটার নাম কি, অভিলম্ব। দেখো তার নামের মধ্যেই লম্ব আছে, এটার নাম কি, অভিলম্ব। 2টা জিনিস শিখলাম, আপতিত রশ্মি, অবিলম্ব। এখন এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে বলা হয় আই, ইনসিডেন্স অ্যাঙ্গেল বা আপতন কোণ। এই কোণটার নাম কি, আপতন কোণ। আপতন কোণ, এগুলা কিন্তু একদম সারা জীবন মনে থাকবে। এগুলা কি কোণ, আপতন কোণ। আমি কি কথা বুঝাইতে পারছি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় আপতন কোণ। ইংরেজিতে আই দ্বারা প্রকাশ করা হয়। আই মানে কি, ইনসিডেন্স অ্যাঙ্গেল বা আপতন কোণ।
বুঝাইতে পারলাম আপতন কোণ। তাহলে এই কোণটা কার সাথে হবে? অবিলম্বের সাথে। কার সাথে হবে? অবিলম্বর সাথে। অবিলম্ব কি? আপতন বিন্দুতে একটা কাল্পনিক লম্ব। আপতন বিন্দুতে একটা কাল্পনিক লম্ব। আচ্ছা, তাহলে আয়নার মধ্যে যখন, দর্পণের মধ্যে যখন আলোক রশ্মিটা পড়বে, এই আলোক রশ্মিটা প্রতিফলন হবে। এই পথে মনে করো আলোক রশ্মিটা ফিরে গেল, বুঝতে পারছি? তাহলে এটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। এটাকে কি বলা হবে? প্রতিফলিত রশ্মি। বুঝতে পারলাম? প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টিং রে, প্রতিফলিত রশ্মি। এইবার এই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে রিফ্লেক্টিং অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণ। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওই যে রিফ্লেক্টিং অ্যাঙ্গেল, ওই রিফ্লেক্টিং এর আর নেওয়া হয়েছে। তাহলে এটা, এই কোণকে কি কোণ বলা হবে বলো? প্রতিফলন কোণ। তাহলে একটা হচ্ছে আপতন কোণ, যেই কোণে আলোক রশ্মি আসছে, আরেকটা হচ্ছে প্রতিফলন কোণ, যেই কোণে আলোক রশ্মি ফিরে গেছে। এই দুইটা কোণই উৎপন্ন হবে কার সাথে? অবিলম্বের সাথে। কার সাথে উৎপন্ন হবে? অবিলম্বের সাথে। আর এই যে যে দর্পণ, এই দর্পণটাই কি? বিভেদ তল। এই দর্পণটাই কি? বিভেদ তল। তাহলে বিভেদ তলের মধ্যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রত্যেকটা বিষয়কে আমি ক্লিয়ার করে দেখাইতে পারছি। চিত্র অঙ্কন করছো, এটা বুঝতে হবে। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এই দুইটা কোণ কি বিভেদ তলের সাথে সৃষ্টি হয়েছে না অবিলম্বের সাথে সৃষ্টি হয়েছে? অবিলম্বের সাথে। এবং সারা জীবন অবিলম্বের সাথেই চিন্তা করতে হবে। আপতন কোণ, প্রতিফলন কোণ, এই কোণ দুইটা কার সাথে হবে? অবিলম্বের সাথে হবে। তাহলে আলোক রশ্মিটা কিভাবে পড়ছে? তির্যক ভাবে, বাঁকা ভাবে পড়ছে। কোশ্চেন হচ্ছে সোজা ভাবে আলোক রশ্মি পড়লে সমস্যা কি হইতো? এটাও একটু উত্তরটা দিয়ে দেই। যদি কখনো এইরকম অবিলম্ব বরাবর আলোক রশ্মি পড়ে, তাইলে ও অবিলম্ব বরাবরই ফেরত যাবে। অবিলম্ব বরাবর পড়লে অবিলম্ব বরাবর ফেরত যাবে, ও আঁকা বাঁকা হবে না। আচ্ছা, এইবার আসো, আলোক প্রতিফলনের দুইটা সূত্রের কথা বলছি। তাহলে সূত্র দুইটা লেখো। প্রথম সূত্র আমি একটু লেখাই দিই, সূত্র দুইটা ছোট ছোট লেখো। আলোক প্রতিফলনের প্রথম সূত্র, 1 নাম্বার সূত্র, আমি সহজ ভাষায় লেখাই দিব। প্রথম সূত্র, এই যে উপরের যে চিত্র অঙ্কন করছি, এই চিত্র থেকে প্রথম সূত্র আসবে। দেখো এই চিত্রের মধ্যে কি আছে? আপতিত রশ্মি। তুমি লেখো আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এরপরে দেখো তো, যেই বিন্দুতে রশ্মিটা আপতিত হয়েছে, অবিলম্বটা সেই বিন্দুতে অঙ্কন করছি না আগে পরে অঙ্কন করছি? সেই বিন্দুতে অঙ্কন করছি। তাহলে এটা বলতে হবে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। আপতন, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এরপরে দেখো তো প্রতিফলিত রশ্মি কিনা। এরপরে রশ্মিটার নাম কি? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এখানে কয়টা তথ্য আমি দিলাম বলো? 3টা। একটা হচ্ছে আপতিত রশ্মি, আরেকটা হচ্ছে অবিলম্ব। কোথায় সেই অবিলম্বটা? আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। একই সমতলে থাকবে, এটাই প্রথম সূত্র। একই সমতলে থাকবে। এই যে যে একই সমতল, এই সমতল কথাটা এখন তোমাকে বুঝতে হবে যে একই সমতল বলতে কি বোঝায়। একই সমতল বলতে কি বোঝায়, কথাটা বোঝানোর জন্য আমি একটা দুইটা চিত্র দিব। দেখো তো, আলো উপরের দিক থেকে আসতেছে, উপরের দিকেই ফেরত গেছে, অবিলম্ব উপরের দিকে। দর্পণটা যদি এমন হয়, আলো যদি এইভাবে তির্যক ভাবে এসে পড়ে, অবিলম্ব তির্যক ভাবে হবে এবং ফিরেও আসবে তির্যক ভাবে। তাহলে দেখো, আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি,
তারা একই তলে আছে, বাম দিকে তলটা আর এটা উপরের দিকে তলটা। যদি দর্পণটা এমন হয় উপরের দিকে পাড়া লাগানো থাকে, তির্যক ভাবে আলোক রশ্মি পড়লো, এইখানে অঙ্কিত অবিলম্ব আলোক রশ্মি এই বরাবর ফিরে আসবে, তখন দেখো নিচ থেকে আলোক রশ্মি ফেলছি, ফিরেও আসছে নিচ থেকে, অবিলম্বটাও নিচ দিকে। তার মানে কি আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব একই সমতলে থাকবে। সহজ কথায় আমি বোর্ডের এই দিক থেকে লাইট ধরবো, মনে করো এই বোর্ডটা একটা প্রতিফলন মাধ্যম, আমি এই দিক থেকে লাইট ধরলে এই দিকে ফিরে আসবে, উপরের দিকে যাবে না। বুঝাইতে পারছি? আবার আমি উপরের দিক থেকে লাইট ধরলে নিচের দিকে যাবে, ভিতরের দিকে যাবে না। তারা একই সমতলে থাকবে। আমি যে তল থেকে লাইট ধরবো ওই তলেই ফেরত পাবো, ডানে বামে যাবে না। আমি এই দিকে লাইট ধরছি, এই দিকে ফেরত পাবো, ডানেও যাবে না বামেও যাবে না। বুঝাইতে পারছি সমতল বলতে কি বোঝায়? এইটা ক নাম্বারে যে কতবার আসছে অগণিত, স্পষ্ট বলে দেয় আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বর্ণনা করো। ক নাম্বারে সংজ্ঞাটা লিখে দিবা, 3টা ওয়ার্ডের সংজ্ঞা, একে এক। তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্র এই যে এখানে দেখা মাত্র প্রথম সূত্র হয়ে যাবে। বুঝাইতে পারছি? মুখস্থ হয়ে গেছে? এবার আসো দ্বিতীয় সূত্র, এটা দেখলে তোমরা হেসে দিবা। আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে আপতন কোণ, এই আপতন কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আর এই যে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণকে কি দ্বারা প্রকাশ করছি? তারা সবসময়ই সমান হবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় সমান হবে, এটাই দ্বিতীয় সূত্র। শুধু এইটুকুতে লিখলে হবে না, লিখবা কি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন। আচ্ছা, প্রতিফলন বলার সময় আমি বাই মিস্টেক অনেক সময় দেখবা প্রতিসরণ বইলা ফেলি, হ্যাঁ? কারণ কি এই চ্যাপ্টারের পরেই তো প্রতিসরণ, পড়াইতে পড়াইতে মুখে অনেক সময় চলে আসে। সো এই চ্যাপ্টারে আমি প্রতিসরণ যদি বলে থাকি মনে করবা প্রতিফলনই বলছে, ওটা ভুল বলছে। ঠিক আছে? তাইলে প্রথম 2টা টপিক আমাদের শেষ হইলো, আমাদের টপিক ছিল 4টা। এর মধ্যে 1 নাম্বার টপিক ছিল প্রতিফলনের সংজ্ঞা, প্রতিফলনের সংজ্ঞা বুঝলাম। 2 নাম্বার টপিক ছিল প্রতিফলনের 2টা সূত্র। 2টা সূত্র বোঝার জন্য আমরা আগে একটা চিত্র বুঝে নিছি। এই চিত্রটা এরকম হতে পারে, লম্বভাবে হতে পারে, নিচের দিক থেকে হতে পারে, পারে। আচ্ছা, এরপরে আমরা আলোর প্রতিফলনের 2টা সূত্র কি আমি বুঝতে পারছি? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় কেমন হবে? সমান হবে। এবার আমি তৃতীয় টপিকে যাওয়ার আগে এই সুন্দর চিত্রটা মুছার আগে আমি এখানে আরেকটু ডেমো দেখাই। মনে করো আপতন কোণের মান বড় হচ্ছে, এই যে এইখান থেকে দূরে সরে আসছে, মানে কি কোণের মান বড় হয়েছে, তাহলে প্রতিফলন কোণের মানও বড় হবে, এই যে এটা হয়ে যাবে। বুঝছি? আপতন কোণ সাপোজ এই যে এরকম ছোট হয়েছে, তাহলে প্রতিফলন কোণ এই যে এরকম ছোট হবে। মোট কথা সমান হবে, আই এবং আর কেমন হবে? সমান হবে। তুমি যত অ্যাঙ্গেলে লাইট ধরবা তত বেশি অ্যাঙ্গেলে ফিরে যাবে, তুমি যত কম অ্যাঙ্গেলে লাইট ধরবা তত কম অ্যাঙ্গেলে ফিরে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণ দেখাই, তুমি যদি লম্ব বরাবর লাইট ধরো তাহলে এটা কি 0 ডিগ্রি বরাবর লাইট ধরতেছ, অবিলম্বের সাথে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রিতেই ফিরে যাবে। তার মানে অবিলম্ব বরাবর আলো ধরলে, লেজার লাইট ধরলে অবিলম্ব বরাবর ফিরে যাবে। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? শেষ। এই হচ্ছে প্রতিফলনের 2টা সংজ্ঞা। দেখো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। এইবার আসো 3 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক আমি কি বলছিলাম বলো? দর্পণ চিন্তা হবে, তাই না? দর্পণ চিনতে হবে না? দর্পণ চিনা রশ্মি চিত্র, দর্পণ চিনার মাধ্যমে রশ্মি চিত্র। তাহলে এই যে একটু দেখো তো, দর্পণ বা মিরর, দর্পণ কয় ধরনের? একটা হচ্ছে সমতল দর্পণ। কি দর্পণ? সমতল দর্পণ। খুব মনোযোগ এই জায়গায়, কারণ কি এই দর্পণ থেকে আসবে রশ্মি চিত্র। রশ্মি চিত্র যদি তুমি না বুঝো এই চ্যাপ্টারের ম্যাথ মুখস্থ করতে হবে, পারবা না। রশ্মি চিত্র বুঝলে তুমি ম্যাথও বুঝতে পারবা, রশ্মি চিত্র অ্যান্সার করতে পারবা। ওকে? আরেকটা হচ্ছে গলীয় দর্পণ। গলীয় বুঝো?
হ্যাঁ, গোলীয় দর্পণ। যেমন মনে করো এই হচ্ছে একটা বৃত্তাকার অংশ, ওকে, এটার থেকে আমি এই যে এই অংশটুকু মুইসা দিলাম, কেটে দিলাম, তাহলে এই যে এইটাকে আমি একটা দর্পণ বানাইলাম, এই যে পিছে প্লেটিং করে দিলাম, সিলভার প্লেটিং বা পারা লাগাই দিলাম, তাইলে এই যে এটাই হচ্ছে একটা দর্পণ। এই দর্পণটা দেখতে কেমন হয়েছে, গোলাকার হয়েছে না, এইটাই গোলীয় দর্পণ। এখন এই প্লেটিংটা তো তুমি দুই দিকে করতে পারো, এই প্লেটিং যদি এই দিকে করে ফেলো তাহলে কি হবে? তাহলে গোলীয় দর্পণ আবার দুই প্রকার। দেখো, গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। এই যে আমি যে চিত্রটা অঙ্কন করছি এইটাই হচ্ছে অবতল দর্পণ। এটাই কি? অবতল দর্পণ। আরেকটাকে কি বলা যাচ্ছে? উত্তল দর্পণ। কি দর্পণ? উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণটাও একটা গোলীয় দর্পণের অংশ, ওকে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এই যে এই দিকে পারা লাগাইবা, পারা লাগাইতে হবে কোন দিকে? পিছনের দিকে। তাইলে এখন কথা হচ্ছে তুমি জীবনে দর্পণের সামনে দাঁড়াও না পিছে দাঁড়াও? আর সমতল দর্পণের চিত্রটাও দিয়ে দেই, এই যে এগুলো হচ্ছে সমতল দর্পণ। এখন বলো, তুমি কি আয়নার সামনে দাঁড়াও না পিছনে দাঁড়াও? আয়নার সামনেই তো দাঁড়াও, আয়নার পিছনে কোনোদিন দাঁড়ায় নিজের চেহারা দেখছো? তাইলে এই যে এটা যদি উত্তল দর্পণ হয়, তুমি দাঁড়াবা হচ্ছে এই যে এই জায়গায়, দাঁড়ায়া পরে নিজের চুলটা ঠিক করবা। এটা অবতল দর্পণ, তাইলে তুমি দাঁড়াবা আয়নার সামনে, ওকে। তাইলে তোমাকে কেমন দেখা যাবে? সমতল দর্পণ, প্রত্যেকটা দর্পণে তোমাকে কোথায় দাঁড়াইতে হবে? আয়নার সামনে বা দর্পণের সামনে দাঁড়াইতে হবে। বুঝাইতে পারলাম? তিন ধরনের দর্পণ। তাইলে এটা হচ্ছে গোলীয় দর্পণ। এখানে কি উত্তল পাশে পারা লাগানো থাকবে, আর গোলীয় পাশে তুমি নিজেকে দেখতে পারবা। উত্তল দর্পণের ক্ষেত্রে ভিতরের দিকে পারা লাগানো থাকবে, আর বাহিরের দিকে তুমি নিজেকে দেখতে পারবা। আর সমতল দর্পণে যে কোনো এক পাশে পারা লাগাইলেই হয়, আরেক পাশে তুমি দেখবা। এইটা আমরা দেখা অভ্যস্ত। এখন কোন দর্পণে কয়টা রশ্মি চিত্র আছে এটা আমি এখানে একটু লিখে দেই হেডিংটা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো, এই যে যে উত্তল দর্পণ, সরি সমতল দর্পণ, এখানে একটি মাত্র রশ্মি চিত্র আছে। কয়টি? একটি মাত্র রশ্মি চিত্র। এই একটি রশ্মি চিত্র নিয়ে ইতিহাসটা বলি। এটা 2017, 18, 19, 20 খুব বেশি বোর্ডে বা টেস্ট পরীক্ষায় আসে নাই কোশ্চেনটা। 2020 সালে করোনার মধ্যে স্টুডেন্টদেরকে এটা হচ্ছে সরকার থেকে অ্যাসাইনমেন্ট দিছিল বোর্ডের থেকে। অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে থেকে এইটা 2021, 22, 23-এ বোর্ডে আসছে, এবং স্কুল টেস্টে অনেক স্কুলে এই কোশ্চেনটা আসছে, সমতল দর্পণের রশ্মি চিত্র। বুঝাইতে পারছি? মনে থাকবে, এই জন্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে এটা কি দর্পণ? অবতল দর্পণ। এইটা হচ্ছে রশ্মি চিত্রের বস। এখানে রশ্মি চিত্র হবে 6টি। 6টি রশ্মি চিত্রকে আমি সংক্ষেপে 6-এর নিয়ম দিয়ে শিখাই দিব। কয়ের নিয়ম? 6-এর নিয়ম। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু তুমি এটাকেই ধরতে পারো। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু তুমি 6-এর নিয়মকেই ধরতে পারো। তাহলে অবতল দর্পণে কয়টা রশ্মি চিত্র হবে? 6টা রশ্মি চিত্র হবে। আর এটা কি? উত্তল দর্পণ। উত্তল দর্পণে একটি মাত্র চিত্র হবে। কয়টি? একটি চিত্র হবে। বুঝাইতে পারছি? তাহলে আবার আমার সাথে বলো, সমতল দর্পণের রশ্মি চিত্র কয়টি হবে? একটি। অবতল দর্পণের রশ্মি চিত্র কয়টা হবে? টোটাল 6টি। উত্তল দর্পণের রশ্মি চিত্র কয়টা হবে? একটি। মানে এর বেশি চাইলেও তুমি করতে পারবা না, এর বেশি চাইলেও করতে পারবা না। কথা বুঝাইতে পারছি? এখন এই যে যে রশ্মিগুলো আমি চিত্র অঙ্কন করব, আমি প্রতিবিম্ব গঠন করাবো, আমি চিত্র থেকে কি কি তথ্য বের করব? এক নাম্বার যে তথ্যটা বের করব সেটা হচ্ছে বিম্বের অবস্থান। কি বের করব? বিম্বের অবস্থান। মানে তোমাকে যে আয়নার ভিতরে দেখা যাবে সেটা কোথায় দেখা যাবে, কি রকম দেখা যাবে, বিম্বের অবস্থান। 2 নাম্বার রশ্মি চিত্র হবে বিম্বের প্রকৃতি। কেমন হবে? বিম্বের প্রকৃতি। প্রকৃতি বলতে বাস্তব না অবাস্তব, তোমাকে কি আয়নার মধ্যে সোজা দেখা যাবে না উল্টা দেখা যাবে। আর 3 নাম্বারে হচ্ছে বিম্বের আকৃতি। 3 নাম্বারে কি? আকৃতি। তাহলে সহজ ভাষায় আমরা কি বলি? অবস্থান, প্রকৃতি, আকৃতি। সহজ ভাষায় আমরা কি বলি? অবস্থান, প্রকৃতি, আকৃতি। এই 3টা তথ্য আমরা রশ্মি চিত্র থেকে বের করব।
আকৃতি মানে কি বোঝায়? দর্পণের সামনে তোমাকে কি একদম বড় দেখা যাবে, না ছোট দেখা যাবে, নাকি তোমাকে সমানই দেখা যাবে? এটাই হচ্ছে অবস্থান, প্রকৃতি, আকৃতির ব্যাখ্যা। তাহলে আমরা প্রত্যেকটা রশ্মি চিত্র থেকে এই তিনটা জিনিস বের করব। আমার সাথে বলো, কি কি বের করব? অবস্থান, প্রকৃতি, আকৃতি। যে রশ্মি চিত্র যখন চিত্র অঙ্কন করব আমরা আগে বের করব অবস্থান, প্রকৃতি, আকৃতি। কথা বুঝাইতে পারছি? ওকে, চলো আমরা 1 নম্বরের জন্য চিত্র শুরু করব। এবার দেখো, আমরা একটা একটা করে রশ্মি চিত্র দেখব, সমতল দেখব, অবতল দেখব, উত্তল দেখব। তার আগে তোমাদের সবার বাসায় তো অবতল আর উত্তল দর্পণ নাই, কিন্তু সমতল দর্পণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের বাসায় আছে, বেসিনের সামনে আছে, ড্রেসিং টেবিলের সামনে আছে। সবাই দিনে একবার হইলেও সমতল দর্পণ দেখো। কিন্তু উত্তল দর্পণ যার বাসায় নাই তার জন্য মেডিসিন আছে, সেটা হচ্ছে চামচ। এটা অ্যাকুরেট উত্তল দর্পণ না। এই যে এই সাইডটা হচ্ছে অবতল আর এই সাইডটা হচ্ছে উত্তল। তুমি তোমার বাসায় একটা পরিষ্কার চামচ হাতে নাও, চামচ হাতে নিয়ে উত্তল দর্পণে তোমার নিজেকে দেখো, এমন করে দেখো তোমার মাথা উপরে সোজা দেখা যাইতেছে, কিন্তু তোমাকে প্রকৃতপক্ষে ছোট দেখা যাইতেছে। তুমি যতটুকু লম্বা তার থেকে তোমাকে ছোট দেখা যায় উত্তল দর্পণে। এটা কখনো তোমরা করছো কিনা জানি না। এবার এই চামচটাকে যেই অবতল সাইড তোমার দিকে করো, এমন করে দেখো, দেখো তোমাকে উল্টা দেখা যাইতেছে। মনে হইতেছে তোমার মাথা নিচে, পা উপরের দিকে। এরকম যার যার বাসায়, চামচ তো সবার বাসায় আছে, দর্পণ কেনার দরকার নাই, দর্পণ কিনলাম না, সমস্যা কি? চামচ দিয়ে তো দেখতে পারবো নাকি? পরে চামচ দিয়ে এইভাবে দেখে ফেলো যে অবতল দর্পণে তোমাকে উল্টা দেখা যায় আর উত্তল দর্পণে তোমাকে সোজা দেখা যায়। কিন্তু কথা হচ্ছে উত্তল দর্পণে তোমাকে ছোট দেখা যায়, অবতল দর্পণে 6 জায়গায় 6 রকম দেখা যাবে। এই জন্য এইটা থেকে কোশ্চেন বেশি আসে। তাইলে আমরা 1 নাম্বার থেকে রশ্মি চিত্র শুরু করব। 6 এর নিয়মে পরে আসতেছি, একদম সমতল দর্পণ থেকে শুরু করে দেই। ওকে, চলো হেডিং দাও, সমতল দর্পণের রশ্মি চিত্র। তাহলে দেখো হেডিং দিছ সমতল দর্পণের রশ্মি চিত্র। আচ্ছা, আমি একটু নিচের দিকে অঙ্কন করব। এই কাজগুলো তোমাকে করতে হবে পেন্সিল কম্পাস ব্যবহার করে, পেন্সিল কম্পাস ব্যবহার করে অ্যাকুরেট মাপ অনুযায়ী। প্রথমে কি করবা, স্কেল ফেলে সুন্দর করে একটা দাগ দিবা। দাগ দিয়ে এটা হচ্ছে বিভেদ তল, মানে এখানে তুমি একটা দর্পণ দাঁড়া করাও। এই হচ্ছে একটা দর্পণ। এখন দর্পণের কোন সাইডে পাড়া লাগাবো, বাম সাইডে না ডান সাইডে? তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ইচ্ছা। তোমার যদি মন চায় যে আমি ডান সাইডে পাড়া লাগাই দেবো, লাগাও। ডান সাইডে যদি পাড়া লাগাও তাহলে তোমার দাঁড়াইতে হবে কোন সাইডে? তোমার দাঁড়াইতে হবে দর্পণের সামনে। এখন সাধারণত আমি এই যে এরকম মানুষ অঙ্কন করি, ঠিক আছে, কিন্তু মানুষ দেওয়া চিত্রটা ভালো হবে না। তাইলে আমরা লক্ষ্য বস্তু কিভাবে দিব জানো? এই যে খেয়াল করো, লক্ষ্য বস্তু কিভাবে দিব। এই যে মনে করো দর্পণের সামনে একটা লক্ষ্য বস্তু, এই যে এরকম সোজা একটা দাগ দিবা, মাথায় একটু তীর চিহ্ন দিয়ে বুঝাই দিবা যে এটা হচ্ছে লক্ষ্য বস্তুর মাথাটা। এই লক্ষ্য বস্তুকে দর্পণে কেমন দেখা যাবে এটা আমরা দেখতে চাই। ওকে ওকে, এখন আলোক রশ্মি কিভাবে যাবে এটারও কয়েকটা নিয়ম আছে। আমি গলীয় দর্পণের ম্যাথ 6 এর নিয়ম করানোর সময় 4টা নিয়ম লেখা দেব। এখন আপাতত 4টা নিয়ম ছাড়াই প্রথম যে আমরা সূত্র পড়ে আসলাম ওইখান থেকেই হবে। দেখো, আমরা কি জানি, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, কি বলছি? এগুলা কিন্তু স্যার একদম স্কেল ফেলে চোখের মাপে সমান্তরাল করবেন। কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল করবেন, স্কেল ফেলে চোখের মাপে। আমি স্কেল ফেলে করতে পারতেছি না। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালেই কি হবে? ফিরে, এই যেটা প্রধান অক্ষ যেখানে তুমি দাঁড়াইছো, তাহলে এইখান থেকে সমান্তরালে আলোক রশ্মি সমান্তরালে কি হবে? ফিরে যাবে। ওকে, ফিরে গেল। আরেকটা আলোক রশ্মি কোথায় ফেলবো? সমান্তরালে তো ফেলা শেষ। আরো কয়েকটা কথা বলি। এটা মনে করো তুমি দাঁড়ায় আছো, তোমার বডির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পার্ট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলোক রশ্মি এই দর্পণের মধ্যে পড়তেছে। এর ফলে তোমার একটা সুন্দর প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। আমরা কি এখানে লক্ষ লক্ষ আলোক রশ্মি ফেলবো? আমরা মাত্র 2টা আলোক রশ্মি ফেলবো। 2টা আলোক রশ্মি মাথা থেকে ফেলবো। পরে আমরা মাথার প্রতিবিম্ব যদি পেয়ে যাই
তাহলে প্রধান অক্ষের উপর পাকে লম্ব এঁকে দিব, তাহলে তোমরা পুরো প্রতিবিম্ব পেয়ে যাব। এই যে এটা বিভেদ তল, যেখানে বাধাপ্রাপ্ত হবে সেটা বিভেদ তল। আচ্ছা, আরেকটা আলোক রশ্মি দেখো তো, যদি আমি এখানে তির্যক ভাবে ফেলি, তির্যক ভাবে ফেললে এইখানে একটা অবিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে এইখানে আমি স্কেল ফেলে কি অঙ্কন করব? অবিলম্ব অঙ্কন করব। এইবার তির্যক ভাবে আসলে এইটাকে বলা হবে আই বা আপতন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। তাইলে এটা হবে আর। ওকে, তাহলে তোমার মাথা থেকে দুইটা আলোক রশ্মি ফেলছে। এই আলোক রশ্মি দুইটা দেখো তো, ও যাচ্ছে এই দিকে, ও যাচ্ছে এই দিকে, এরা কি সামনের দিকে ভবিষ্যতে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? দুইটা দুই দিকে, একটা যাচ্ছে দিল্লি আর একটা যাচ্ছে ঢাকা। দিল্লি না ঢাকা, ওরা কখনো মিলিত হতে পারবে? পারবে না। দিল্লি আর ঢাকা কখনো মিলিত হবে? হবে না। তখন কি করব? তোমাকে তো আয়নার মধ্যে দেখা যাইতেছে, দেখা যাইতেছে না? যেহেতু আয়নার সামনে দাঁড়াইছো, তোমাকে তো আয়নায় অবশ্যই দেখা যাবে। কিন্তু প্রতিফলিত রশ্মিদ্বয় কি মিলিত হয়েছে? হয় নাই। তখন এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছনের দিকে ঠিক এইরকম ডট ডট দিয়ে বর্ধিত করবা। কি করবা? বর্ধিত করবা। এই যে এইটাও একটা প্রতিফলিত রশ্মি, এইটাকেও এইরকম ডট ডট দিয়ে পেছনের দিকে কি করবা? বর্ধিত করবা। বর্ধিত করলে দেখবা তারা একটা বিন্দুতে যে মিলিত হয়েছে। তাইলে এইটা যদি হয় এ এবং বি, তাইলে এটা হবে এ বিন্দুর অবস্থান প্রতিবিম্ব। এটা কি? এ বিন্দুর কি হবে? এ বিন্দুর অবস্থান প্রতিবিম্ব। এগুলো কিন্তু একটু বর্ণনা লিখতে হবে। এইবার দেখো, এই বরাবর একটা আলোক রশ্মি গেলে এই বরাবরই ফেরত আসবে, কারণ প্রধান অক্ষের সমান্তরাল অথবা প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি যদি সমতল দর্পণে পড়ে তাহলে একইভাবে ফিরে আসে। সমতল দর্পণে কোনো ফোকাস বিন্দু থাকে না। গোলীয় দর্পণ এবং উত্তল দর্পণে, অবতল উত্তল দর্পণে ফোকাস বিন্দু থাকে। সমতল দর্পণের ফোকাস বিন্দু হচ্ছে ইনফিনিটি। সমতল দর্পণের ফোকাস বিন্দু কোথায়? ইনফিনিটি, অসীমে ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু আবার কি? এটা আমি গোলীয় দর্পণ পড়ানোর সময় বলবো। এখন শুধু এটা রশ্মি চিত্র দেখো। তাহলে এইখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই যে এটা হচ্ছে তোমার বর্তমান অবস্থা। এটাই কি তাইলে প্রতিবিম্ব? এটা কি প্রতিবিম্ব? এখন এখানে বেশ কিছু কথা বলবো, কথাগুলা না বুঝলে তোমার কাছে এখনো জিনিসটা অস্পষ্ট লাগতেছে। অবস্থান কি? অবস্থান পরে প্রকৃতি, অবস্থানের পরে প্রকৃতি, তারপরে যেন কি ছিল? আকৃতি। আচ্ছা, এবার আসো, আমার কথার সাথে তোমরা একমত হবা। আগে কখনো এইভাবে আমরা চিন্তা করি না, শুধু আয়নার সামনে দাঁড়াই। তুমি তোমার বাসার ড্রেসিং টেবিলের সামনে যখন দাঁড়াও, তখন তোমার কাছে কি মনে হয়? তুমি ড্রেসিং টেবিল থেকে যতটুকু দূরে দাঁড়িয়ে আছো, ঠিক ততটুকু দূরে তোমাকে দেখা যায়। তুমি যখন এক কদম হাঁটবা, দেখবা প্রতিবিম্বটাও এক কদম সামনে আসতেছে। তুমি এক কদম পিছাইলে প্রতিবিম্ব এক কদম পিছাবে। এমন মনে হয় কিনা? হয়তো। বুঝতেছি কথা? আচ্ছা, তাহলে তুমি কিন্তু এই জায়গায় দাঁড়ায় আছো বাস্তবে, কিন্তু তোমার কাছে মনে হইতাছে তুমি এই জায়গায় দাঁড়ায় আছো। এই যে মনে হওয়া, এটাকে বলা হয় অবাস্তব। এটাকে কি বলা হয়? এটা তো দর্পণের পিছনে। তুমি কি সত্যি দর্পণের পিছনে দাঁড়ায় আছো না দর্পণের সামনে? কিন্তু তোমার কাছে, তুমি দাঁড়ায় আছো সত্যি সত্যি দর্পণের সামনে, তোমার কাছে মনে হইতাছে তুমি দর্পণের পিছনে দাঁড়ানো। তাইলে কি তুমি সত্যি দর্পণের পিছনে আছো? নাই তো। তাইলে অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। অবস্থান কোথায়? দর্পণের পিছনে। তাহলে প্রকৃতি কেমন হবে? অবাস্তব। প্রকৃতি কেমন হবে? তুমি তো এখানে নাই, ওখানে আছো? নাই। তাহলে কখন অবাস্তব হবে বুঝছো? যখন দর্পণের পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হবে, তখন তাকে বলা হবে অবাস্তব। এখন এইটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে স্যার, আমি তো বাস্তবে এখানে দাঁড়ানো, তাইলে আপনি অবাস্তব কেন বললেন? তুমি তো বাস্তবে দাঁড়ানো, তুমি তো আয়নার সামনে অবশ্যই দাঁড়াবা।
তোমার যে প্রতিবিম্ব সেটাকে কি মনে হচ্ছে দর্পণের পিছনে, কিন্তু প্রতিবিম্ব কি বাস্তবে দর্পণের পিছনে? তুমি কি দর্পণের পিছনে আছো? তুমি তো সামনে, কিন্তু প্রতিবিম্ব দেখে মনে হচ্ছে দর্পণের পিছনে। তাহলে ঘটনাটা অবাস্তব না? বুঝছি। আচ্ছা, এটা সুন্দর একটা উদাহরণ। কোনো বাচ্চা পোলাপান মনে করো 1-1.5 বছর হয়েছে, নিজেকে কেবল দেখতেছে, ও তো নিজের চেহারা কেমন জানে না, তুমি তো নিজের চেহারা কেমন সেটা তুমি জানো, ও নিজের চেহারা কেমন সেটা জানে না। কারণ মানুষের একটা বড় ব্যর্থতা দেখো, মানুষ নিজের 2টা চোখ দিয়ে পৃথিবীর সবকিছু দেখতে পারে, নিজের চেহারাটা নিজের 2 চোখ দিয়ে দেখতে পারে না। পারে? তো বাচ্চাকে যখন তুমি এই দর্পণের সামনে নিবা, ও দেখবা ধরতে যায়। কেন ধরতে যায়? ও তো জানে না যে ও এটা নিজে, ও ভাবে ওই দর্পণের পিছনে আরেকটা বাচ্চা আছে, ও ওই বাচ্চাটাকে ধরতে যায়। বুঝছো? এটা সব থেকে ছিল আমার একটা ভাগ্নি। আমার ভাগ্নিটা, ওকে যখন আয়নার সামনে নিয়ে, ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড়া করাইতাম না, ও এমন করে ধরতে যাইতো, ওটার এমনি খাইতে যাইতো, বাচ্চা পোলাপান যেটাই পায় ওটাই মুখে নিতে চায় না। আমি ওরে দর্পণের সামনে নিয়ে নিয়ে দাঁড়ায় থাকতাম, ওর কাহিনী দেখতাম। বুঝতে পারছি? তাহলে সমতল দর্পণে কেমন রশ্মি চিত্র হবে? অবাস্তব। এবার আরেকটা জিনিস দেখো তো, তোমার মাথা কি উপরে আছে না নিচের দিকে আছে? এখানে যে দিকে ছিল এখানে সেই দিকেই। তাহলে প্রতিবিম্ব যদি অবাস্তব হয়, তাইলে এটা 100% শিওর থাকো সোজা হবেই, কোনো ব্যতিক্রম নাই। প্রতিবিম্ব অবাস্তব হইলে 100% শিওর সেটা কি হবে? সোজা হবে। এই যে যে বাস্তব না অবাস্তব, এই কনসেপ্টটা কিন্তু ম্যাথের জন্য প্লাস চিত্রের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আরো কয়েকটা কথা বলি। আমি কিভাবে বুঝবো আমার প্রতিবিম্বটা অবাস্তব হয়েছে? কিভাবে বুঝবো? 1 নাম্বার, প্রতিবিম্ব আয়নার পেছনে সৃষ্টি হবে, দর্পণের পিছনে। 2 নাম্বার, যদি দেখি প্রতিবিম্বটা সোজা, তাইলেও আমি বুঝা ফেলবো যে এটা অবাস্তব প্রতিবিম্ব। কারণ অবাস্তব হইলে সোজা হতেই হবে, সোজা হইলে অবাস্তব হতেই হবে, একটা হইলে আরেকটা হবেই, এখানে কোনো অল্টারনেটিভ নাই। ওকে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি বাস্তবে যদি মিলিত না হয়, আমি যদি জোর করে পিছনের দিকে ডট ডট দিয়ে যদি প্রতিফলিত রশ্মিকে মিলাই, তাহলে সেটাকে বলা হবে অবাস্তব। এই 3টা পদ্ধতির মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে দর্পণের পিছনে এবং সোজা। এই 2টা দেখা প্রতিবিম্বটা বাস্তব না অবাস্তব এটা নির্ণয় করা সব থেকে সহজ। ক্লিয়ার? এখন এই সমতল দর্পণে যেখানেই তুমি বস্তু রাখো প্রতিবিম্ব এমন হবে। তাহলে আরো কয়েকটা জিনিস লিখে দেই। দর্পণের নাম দাও এম প্রাইম, তাহলে এটা এ প্রাইম হইলে এটা হবে বি প্রাইম। ও আচ্ছা, আকৃতিটা তো লিখলাম না। দেখো, তোমার আকৃতি যা, প্রতিবিম্বের আকৃতি তাই হবে, সমান। কেমন হবে? সমান। সমতল দর্পণের আকৃতি সব সময় সমান হবে, এটা সমতল দর্পণের একটা বিশেষ বৈশিষ্ট্য। ওকে। এইখানে একটা মজার বিষয় আছে, সেটা কি জানো? এই যে বি এম প্রাইম, মানে এইখান থেকে এই দূরত্বটুকু সমান সমান হবে এম প্রাইম বি প্রাইম, মানে এই যে এই দূরত্বটা। কারণ কি? তুমি 1 কদম অগ্রসর হবা, প্রতিবিম্ব 1 কদম অগ্রসর হবে, তুমি 2 কদম অগ্রসর হবা, প্রতিবিম্ব 2 কদম অগ্রসর হবে। বুঝছি? তাহলে এই যে দূরত্ব দর্পণের ক্ষেত্রে সব সময় ওই যে দর্পণের যে মেরুবিন্দু, এইখান থেকে দূরত্ব হিসাব করা হয়। এটা গোলীয় দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, দূরত্ব সবসময় কোথা থেকে হিসাব হবে? আয়নার কাছ থেকে। তুমি কোথায় দাঁড়াইছো ইম্পর্টেন্ট না, আয়না কোথায়, আয়নার কাছ থেকে বা দর্পণের কাছ থেকে দূরত্ব হিসাব করতে হবে। ক্লিয়ার? তার মানে তুমি যত দূরে দাঁড়াবা প্রতিবিম্ব তত দূরে গঠিত হবে। আমি কি সমতল দর্পণের রশ্মি চিত্র বুঝাইতে পারছি? এটা পরীক্ষায় আসবে, একটু বর্ণনা লিখতে হবে। ঠিক আছে? যা অঙ্কন করলাম তাই বর্ণনা লিখবো। ওকে। এবার এই অঙ্কনটাকে আমি আরেকটু সহজ করে দিতে চাই। কিভাবে অঙ্কনটা সহজ করতে চাই একটু ভালো করে তাকাও। তোমার গাইডে এই অঙ্কন দেওয়া আছে, চিত্র এইভাবে দেওয়া আছে, কিন্তু যখন তুমি এই জায়গায় আলোক রশ্মি ফেলতেছো, তখন কি তোমার একটা অবিলম্ব নতুন করে অঙ্কন করা লাগতেছে? এই যে বি এম প্রাইম, এই অংশটা এই পরের অংশ সমান হবে সব সময়। আমাদের যদিও মাপটা সমান হয় নাই, একটু হেরফের হয়েছে, স্কেল দিয়ে আঁকলে সব সময় সমান হবে। বি এম প্রাইম সমান এম প্রাইম বি প্রাইম। ওকে। আমি এই চিত্রটা আরেকটু সহজ করে দেই। দেখো,
এখানে আমি একটা অবিলম্ব নতুন করে অঙ্কন করা লাগছে। আমি এখন একটা চিত্র দেই, যেই চিত্রতে তোমার অবিলম্ব নতুন করে অঙ্কন করার প্রয়োজন পড়বে না। দেখো এই চিত্রটা একটু হাতে টান দিয়ে করে নাও। এই হচ্ছে একটা, সরি আরে দুঃখিত, আগের চিত্রই হবে। এই হচ্ছে দর্পণ, ওকে। এইখানে মনে করো একটা লক্ষ্য বস্তু আছে, লক্ষ্য বস্তু থেকে আলোক রশ্মি সমান্তরালে যাবে, একই পথে ফিরে আসবে। আরেকটা আলোক রশ্মি আমি এই যে দর্পণের এই মাঝখানে কোনো একটা জায়গায় ফেলছিলাম না, আমি যদি মাঝখানে না ফেলে এই যে দর্পণের পাদবিন্দুটাতে ফেলি তাহলে কোনো সমস্যা আছে? পাদবিন্দুতে ফেললে কি হবে, এই যে যে অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা এখন তোমার কাছে বিভেদ তল হিসাবে হিসাবে কাজ করবে, অবিলম্ব হিসাবে কাজ করবে। তাহলে নতুন করে অবিলম্ব আঁকতে হবে না। এটা হচ্ছে আই, আয়ের সমান করে তুমি এখানে আর অঙ্কন করে দাও। এরপরে এটাকে পিছনের দিকে বর্ধিত করো, এটাকে পিছনের দিকে বর্ধিত করো, যেই জায়গায় মিলিত হবে এই হচ্ছে প্রতিবিম্ব। এই চিত্রটা সহজ না আগের চিত্র সহজ বলো? তাহলে এটা তুলে নাও। এই হচ্ছে সমতল দর্পণের রশ্মি চিত্র। এখন অবতল দর্পণে শিখবো। এবার হেডিং দাও, অবতল দর্পণের রশ্মি চিত্র। কি দিবা? অবতল দর্পণের রশ্মি চিত্র। এই যে সমতলের জায়গায় যোগ করে দিব অবতল, অবতল দর্পণের রশ্মি চিত্র। আগে তো অবতল দর্পণ চিনবো, তাই না? এবং এই অবতল দর্পণের মধ্যেই আছে বিখ্যাত 6 নিয়ম। খুব কেয়ারফুল হইতে হবে, এটা খুব মনোযোগ দিতে হবে। মনে করো এই একটা বৃত্ত, যদিও ভালো হইলো না, মনে করো এটা একটা বৃত্ত, তোমরা কিন্তু কম্পাস দিয়ে করবে এগুলা, ওকে? এগুলা কিন্তু ফ্রি হ্যান্ড করে না, কম্পাস ইউজ করতে হবে, বুঝছি? এই বড় করে একটা বৃত্ত দিলাম, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তাহলে কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। এইবার এই অংশগুলো আমি মুছে দিলাম, মুছছি, মুছা এই যে এই অংশকে পাড়া লাগাইছি, এটাকে একটু সুন্দর করে ছোট করে দেই, এই এবার ঠিক আছে। এই অংশকে যদি আমি পাড়া লাগাই দেই তাহলে এটা হয়ে যাবে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের কেন্দ্র কোথা থেকে আসলো বলতো? এই যে এটা যে একটা গোলক ছিল, এই গোলকের যে কেন্দ্র সেটাই হচ্ছে অবতল দর্পণের কেন্দ্র। তাহলে এটাকে কি বলা হবে? কেন্দ্র। এটাকে কি বলা হয়? কেন্দ্র। এবং এই যে যেই জায়গায় সে দর্পণের সাথে মিলিত হয়েছে বা যেখানে সর্বোচ্চ দূরত্ব, এইটা হচ্ছে মেরু বিন্দু। এটাকে কি বলা হয়? মেরু বিন্দু। মানে কেন্দ্র থেকে দর্পণের প্রধান অক্ষ যেখানে চিন্তা করছো সেটাই হচ্ছে মেরু বিন্দু। প্রধান অক্ষ দর্পণের যে বিন্দুতে মিলিত হবে। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিন্দু বের করতে হবে, যেটা হচ্ছে কেন্দ্র এবং মেরু ঠিক মাঝামাঝি। এটাকে বলা হয় এফ বা ফোকাস বিন্দু। এটাকে কি বলা হয়? ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দুটা কোথায় হবে? ঠিক কেন্দ্র ও মেরুর মাঝে। ঠিক কেন্দ্র ও মেরুর মাঝে কি হবে? ফোকাস বিন্দু। বোঝাইতে পারছি? যদি কেন্দ্র থেকে মেরুর দূরত্ব 8 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস হবে 4 সেন্টিমিটার। বুঝি? 1 সেন্টিমিটার এদিক সেদিক হবে না। কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝের বিন্দুটাকে আমরা কি বিন্দু বলবো? ফোকাস বিন্দু। কিন্তু ফোকাস বিন্দুর কিন্তু আলাদা একটা সংজ্ঞা আছে, জানো? ফোকাস বিন্দুর সংজ্ঞাটা হচ্ছে এই যে এরকম। মনে করো এটা একটা অবতল দর্পণ, ওকে? খেয়াল করো, এই অবতল দর্পণে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, ওরা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসলে ওরা নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। যেই বিন্দু দিয়ে প্রতিফলিত হয় এই বিন্দুটাই ফোকাস বিন্দু, এবং এই বিন্দুটা কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানের বিন্দু, একদম ঠিক মাঝখানের। আবার বলবো, কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝের বিন্দুকে কি বিন্দু বলা হয়? ফোকাস বিন্দু। তাহলে কয়টা জায়গা পাইছি? 3টা। কথা বোঝাইতে পারছি? এই হচ্ছে অবতল দর্পণ। এটা কেমন দর্পণ? অবতল দর্পণ। এবার এই অবতল দর্পণে আমি বলছি 6টা রশ্মি চিত্র হবে। অর্থাৎ
এই অবতল দর্পণ মানে তুমি যদি এই যে তোমার চামচটা হাতে নাও, দেখবা তোমাকে উল্টা দেখা যাচ্ছে, যেটা তুমি আজ পর্যন্ত নিজেকে উল্টা দেখো নাই। তুমি সমতল দর্পণ সারাদিন ব্যবহার করো, তোমাকে সোজা দেখা যায়, কিন্তু এইখানে একমাত্র তোমাকে কেমন দেখা যাচ্ছে? উল্টা দেখা যাচ্ছে। তাই এই অবতল দর্পণে কোথায় দাঁড়ালে তোমাকে কেমন দেখা যাবে, এখানে এক এক জায়গায় দাঁড়াইলে এক এক রকম দেখা যায়, বহুরূপী। এই জন্য এই অবতল দর্পণ নিয়ে সব থেকে বেশি পড়তে হবে। তাহলে আমরা অবতল দর্পণের কি কি জানলাম? কেন্দ্র, কেন্দ্র কোনটা? যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই দর্পণের কেন্দ্র। আর ফোকাস হচ্ছে কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি। ফোকাসের আরেকটা সংজ্ঞা তো বললাম। ওকে ফাইন। এইবার আসো, এই দর্পণের জন্য ছয়ের নিয়ম করব। তাহলে হেডিং দাও, ছয়ের নিয়ম। ছয়ের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, খুব। এই চ্যাপ্টারের মনে করো একদম ক্রিম হিট অংশ। এটা থাকে না ব্যাসের মধ্যে একটা পোলা হিট, এরকম এটা হিট। এবার আসো, এই দর্পণের যে এই যে প্রধান অক্ষটা, এটাকে চাইলে আমি আরো বর্ধিত করতে পারি। এখন তুমি মনে করো দর্পণ রয়েছে হচ্ছে কচুক্ষেত বাজার ডিজিএফআই বা তোমার আদমজি কলেজের সামনে হচ্ছে দর্পণ। ওকে, তুমি যে দাঁড়াইছো হচ্ছে অনেক দূরে, অর্থাৎ দর্পণ আছে এক জায়গায়, তুমি দাঁড়াইছো অনেক দূরে। এটাকে আমরা ধরলাম 1 নাম্বার অবস্থান। এটাকে কয় নাম্বার অবস্থান ধরলাম? 1 নাম্বার। এই অবস্থানটার নাম দিলাম অসীম। কি নাম দিলাম? মানে দর্পণ আছে এক জায়গায়, তুমি দাঁড়াইছো অসীম দূরে। দর্পণ যেখানে সেখান থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়াইছো, বুঝতেছি তো? অসীম দূরে। এই যে এই জায়গাগুলোও অসীম। এই জায়গাটার নাম কি? কেন্দ্র বা সেন্টার, তাই না? তুমি যদি কেন্দ্র থেকে একটু দূরে দাঁড়াও, এটাকে আমরা দিলাম 2 নাম্বার অবস্থান। এই একটু দূরে বলতে কি? এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানে 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 এখানে, মানে কেন্দ্র থেকে কিছু দূরে, কেন্দ্র থেকে কিছু দূরে। তাহলে 2 নাম্বার অবস্থানটা কোথায় বলো তো? কেন্দ্র থেকে কিছু দূরে, কেন্দ্র থেকে কিছু দূরে পাইছি 2 নাম্বার অবস্থান, কেন্দ্র থেকে কিছু দূরে। এরপরে 3 নাম্বার অবস্থান হচ্ছে কেন্দ্রতে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি কোথায় দাঁড়াইছো? একদম কেন্দ্র বিন্দুতে। কোথায় দাঁড়াইছো? একটু বাম দিকে না, একটু ডান দিকে না, একদম কেন্দ্র বিন্দুতেই দাঁড়াতে হবে। এরপরে তোমার মন চাইলো যে না, আমি কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি কোথাও দাঁড়াবো। মাঝামাঝিটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আমি মোটামুটি মাঝের দিকে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এটার এই অবস্থানের নাম কত? 4 নাম্বার অবস্থান। 4 নাম্বারের পরিচিতি কি? কেন্দ্র ও ফোকাসের মাঝামাঝি। কেন্দ্র ও ফোকাসের মাঝামাঝি। বুঝাইতে পারছি? 5 নাম্বার অবস্থান একদম ফোকাস বিন্দুতে তুমি দাঁড়ায় আছো। কোথায়? ফোকাস বিন্দু। কোথায় দাঁড়ায় আছো? ফোকাস বিন্দুতে তুমি দাঁড়ায় আছো। এই অবস্থানকে আমরা বললাম 5 নাম্বার অবস্থান। আরেকটা অবস্থান আছে, ফোকাস এবং মেরুর মাঝামাঝি তোমার যেখানে দাঁড়াইতে মন চায়, এটাকে দিলাম 6 নাম্বার অবস্থান। 6 নাম্বার অবস্থান নাম কি? ফোকাস ও মেরুর মাঝামাঝি। একদম অ্যাকুরেট মাঝে দাঁড়ালেও হবে, অথবা একটু আগে পরে হলেও হবে। এটা অ্যাকুরেট মাঝে, এখানেও দাঁড়াইতে পারো, এখানেও দাঁড়াইতে পারো, মানে এই 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 জায়গাটুকুর মধ্যে যে কোনো জায়গায় দাঁড়াইলে সেটাকে আমরা বলতেছি ফোকাস এবং মেরুর মাঝামাঝি। বুঝাইতে পারলাম কথা? ফোকাস এবং মেরুর মাঝামাঝি। তাহলে কয়টা অবস্থান বর্ণনা করলাম? 6টা। এই জন্য এটাকে বলা হয় 6 এর নিয়ম। এখন তুমি একটু কমন সেন্স খাটায় আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই দর্পণের সামনে আর কোন জায়গা বাকি আছে যেখানে তুমি দাঁড়াইতে পারো? তুমি মেরু থেকে একটু দূরে দাঁড়াও, এই যে ফোকাস পর্যন্ত পুরো জায়গাটা হচ্ছে 6 নাম্বার অবস্থানের মতো রশ্মি চিত্র হবে। তুমি অ্যাকুরেট ফোকাস বিন্দুতে দাঁড়াইলে 5-এর মতো রশ্মি চিত্র হবে। তুমি কেন্দ্র এবং ফোকাসের মধ্যে ধারায় যদি কোথাও দাঁড়াও, তাহলে 4-এর মতো রশ্মি চিত্র হবে। তুমি কেন্দ্রতে দাঁড়াও, কেন্দ্র থেকে কিছু দূরে দাঁড়াও, অসীমে দাঁড়াও। এই আয়নার সামনে পুরা দুনিয়ায় আর কোন জায়গা বাকি আছে? পুরাটা বইলা ফেলছি না? আর আছে জায়গা বাকি? থাকতে পারে? বুঝা বইল, পরে আবার
ঘুরো না। এই দর্পণের সামনে আর কোনো জায়গা বাকি আছে যেখানে তোমার দাঁড়াইতে পারো, কিন্তু আমরা এখানে লিখি নাই, এরকম জায়গা আছে? নাই। এই দর্পণের সামনে আর কোনো জায়গা নাই। তাহলে এখানে কোথায় থাকলে তোমার প্রতিবিম্ব কোথায় হবে, এইটাই 6 এর নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে আসো 6 এর নিয়মটা দেখি। আমি একটু নিচের জায়গাগুলো মুছে দেই, কারণ আমার এখানে আবার একটু জায়গা লাগবে। ওকে, এই দেখো 6 এর নিয়মটা কি। 6 এর নিয়ম হচ্ছে, 6 এর নিয়ম হচ্ছে বস্তুর অবস্থান। কার? বস্তুর অবস্থান মানে লক্ষ্য বস্তুর আর কি, যেটাকে তুমি দেখতে চাও সেটা তুমি নিজেও দাঁড়াইতে পারো। লক্ষ্য বস্তুর অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান, এই দুইটাকে যোগ করলে সবসময় 6 হয়। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান সমান সমান 6। এখন একটু বুঝি 6 কিভাবে। মনে করো তুমি অসীমে দাঁড়ায় আছো, তাইলে তুমি কয় নাম্বার অবস্থানে দাঁড়ায় আছো? 1 নাম্বার। যোগফল হইতে হবে 6। যোগফল কত হইতে হবে? তাইলে প্রতিবিম্বের অবস্থান কত হইলে যোগফল 6 হয়? 5 হইলে। তার মানে বুঝা গেল তুমি যদি অসীমে থাকো, অর্থাৎ 1 নাম্বার অবস্থান, তোমার বই তো অসীম বলছে, তোমার বই তো 1 নাম্বার বলে নাই। তোমার বই দেখো, আমরা কিন্তু আরেকটু মনে রাখার কৌশল বলি। কেন্দ্র সব সময় মাঝে থাকে, এখানেও দেখো বেটা মাঝেই আছে। 3 নাম্বার অবস্থান হচ্ছে কেন্দ্র, তাহলে অনেক দূরে হচ্ছে 1 নাম্বার, কেন্দ্র থেকে একটু দূরে 2 নাম্বার, ঠিক কেন্দ্র এটা হচ্ছে 3 নাম্বার, কেন্দ্র ফোকাস এর মাঝে 4, ঠিক ফোকাস 5, ফোকাস মেরুর মাঝামাঝি 6। বুঝাইতে পারছি? অবস্থান বুঝছি। তোমার বোর্ড বইয়ে কিন্তু অবস্থান বলে নাই, তোমার বোর্ড বই বলছে অসীমে, ফোকাসে, কেন্দ্রতে। কিন্তু আমরা এখন 3 নাম্বার অবস্থান বলতে কি বুঝে নিব? কেন্দ্র। আমি যদি বলি 4 নাম্বার অবস্থান, তাহলে তুমি কি বুঝে নিবা? কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি। মনে থাকবে? মানে আমরা পুরো আলাদা একটা সিস্টেম ডাউনলোড করতেছি। ওকে, এখন আসো, তুমি যদি 2 নাম্বার অবস্থানে দাঁড়িয়ে থাকো, তুমি কয় নাম্বার অবস্থানে দাঁড়িয়ে আছো? 2 নাম্বার। 6 মিলার জন্য কত লাগে? 4। তাহলে তোমার প্রতিবিম্ব হবে 4 নাম্বার অবস্থানে। 4 নাম্বার অবস্থানটা কোথায় এখন তুমি তোমার নিজের ভাষায় বলো তো? 4 নাম্বার অবস্থানটা কোথায়? কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি। এখন নিশ্চয় বুঝা গেছ, তুমি যদি কেন্দ্রতে দাঁড়াই থাকো, কেন্দ্র কয় নাম্বার অবস্থান? 3 নাম্বার। তাহলে 6 এর নিয়ম মিলার জন্য তোমার প্রতিবিম্ব কোথায় হবে? 3 নাম্বারেই হবে, তাইলেই তো যোগফল 6 হবে, নাহলে তো হবে না। বুঝছো? তাইলে এখন তোমার যদি ম্যাথ প্রবলেমও আসে, ম্যাথ প্রবলেম দেখাই তুমি বুঝা যাবা যে তুমি কোথায় দাঁড়ায় আছো, প্রতিবিম্ব কোথায় হবে। আর রশ্মি চিত্র থেকে তো আমরা দেখবই, এটা তোমার বইয়ে সিরিয়াল মেনটেন করে দেয় না, আমরা সিরিয়াল মেনটেন করে রশ্মি চিত্র শিখবো। ওকে, এবার আমাকে বলো, তুমি যদি 4 নাম্বার অবস্থানে দাঁড়াও, অর্থাৎ কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় হবে? 2 নাম্বারে হবে না? এবার বলো, তুমি যদি 5 নাম্বার অবস্থানে দাঁড়াও, তোমার প্রতিবিম্ব কোথায় হবে? 1 নাম্বারে। একটা জিনিস খেয়াল করছো, তুমি যত দর্পণের কাছে যাইতেছো, তোমার প্রতিবিম্ব তত দূরে সরে যাইতেছে। তুমি দূরে ছিলা, প্রতিবিম্ব কাছে ছিল, তুমি কাছে আসতেছো, প্রতিবিম্ব কোথায় সরে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে। বুঝছো? ঠিক আকৃতিও এমন হবে, তুমি যত দূরের থেকে কাছে আসবা, আস্তে আস্তে তোমার তত বড় দেখা যাবে অবতল দর্পণের ক্ষেত্রে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা একটু বইলা দেই, যেহেতু বলতেই আছি। নিচে দেখা যাবে কিনা, আমি একটু পিছাই নেই, দাঁড়াও। দেখা যাবে না মানে দেখাবো। তাহলে এবার দেখো, যেহেতু বললাম আরো 2-1টা কথা বইলা দেই। এটা কয় নাম্বার অবস্থান? 5 নাম্বার। মানে তুমি কোথায় দাঁড়ায় আছো? ফোকাস বিন্দুতে। তোমার প্রতিবিম্ব কোথায় হইতেছে? 1 নাম্বার। মানে কোথায়? অসীমে। এইটা একমাত্র ব্যতিক্রম, একটু লিখে রাখো, এটা একমাত্র ব্যতিক্রম। এই ব্যতিক্রম গুলাই তো পরীক্ষায় আসে, তাই না? এটা কি ব্যতিক্রম? এটা এমন একটা জায়গা যেখানে তোমার বাস্তব প্রতিবিম্ব হতে পারে, অথবা অবাস্তব প্রতিবিম্বও হতে পারে। কেন? অসীমে যায় কে দেখে আসছে কেমন প্রতিবিম্ব হয়েছে কি না হয়েছে, বুঝাইতে পারছি? তাহলে বাস্তব যদি প্রতিবিম্ব হয়,
তাহলে ডেফিনেটলি সেই প্রতিবিম্বটা দেখতে কেমন হবে? উল্টা। আর অবাস্তব হইলে ওই প্রতিবিম্বটা দেখতে কেমন হয়? সোজা। এইটা কয় নাম্বার অবস্থানের কথা বর্ণনা করলাম? 5 নাম্বার। এটা একমাত্র ব্যতিক্রম। ঠিক আছে, এরপরে আসো আজকের রশ্মি চিত্রে সব থেকে গুরুত্বপূর্ণ 6 নাম্বার অবস্থান বর্ণনা করব। কয় নাম্বার? 6 নাম্বার অবস্থান। তুমি যদি 6 নাম্বার অবস্থানে দাঁড়ায় থাকো, আমাকে বলো 6 নাম্বার অবস্থান মানে কোথায়? 6 নাম্বার অবস্থান মানে কোথায়? ফোকাস এবং মেরুর মাঝামাঝি। ফোকাস এবং মেরুর মাঝামাঝি। তুমি যদি 6 নাম্বার অবস্থানে দাঁড়ায় থাকো, যোগফল তো অলরেডি 6 মিলে গেছে, তাহলে এখানে কি কোনো কিছু যোগ করতে পারবা? তাইলে বাস্তবে তোমার চোখের সামনে আর কোনো জায়গা আছে যেখানে প্রতিবিম্ব হবে? তার মানে দর্পণের সামনে আর প্রতিবিম্ব হওয়া সম্ভব না। যদি দর্পণের সামনে হইতো তাহলে তো এখানে কোনো না কোনো অবস্থান থাকতো, নাই তো। তাইলে এইটা একমাত্র যার প্রতিবিম্ব কোথায় হবে? দর্পণের পিছনে। কোথায় হবে? দর্পণের পিছনে প্রতিবিম্ব হইলে সেই প্রতিবিম্বটা যেন দেখতে কেমন হয়? সোজা হইলে সেটাকে বাস্তব বলে না অবাস্তব বলে? অবাস্তব। তাহলে দর্পণের পিছনে অবাস্তব প্রতিবিম্ব হবে। কেমন হবে? অবাস্তব ও সোজা। অবাস্তব ও সোজা। তাহলে এটা কয় নাম্বার অবস্থান? 6 নাম্বার। তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, বোর্ডের কোশ্চেন, টেস্ট পেপারের কোশ্চেন সলভ করবা, তখন দেখবা প্রতি 3টা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীলে এই চিত্রটা আসছে। প্রতি 3টায় একটা। আমি কি বুঝাইতে পারছি? আরেকটা কথা একটু পাশে লেখা রাখো, যেটা সৃজনশীলে তোমাকে কাজে দিবে। এই যে যে অবতল দর্পণের 6 নাম্বার অবস্থান, এটা ব্যবহার করে দাঁতের ডাক্তার। এটা কে ব্যবহার করে? দাঁতের ডাক্তার। কারণ তোমাকে যখন কোশ্চেন আসবে সৃজনশীলে, দাঁতের ডাক্তার বা দন্ত চিকিৎসকের ব্যবহার করা চিত্র তুমি যদি না জানো যে এটা 6 নাম্বার অবস্থানের চিত্র, তাহলে তুমি অ্যান্সার করবা কিভাবে? দেখো তো আমি কি এই পুরা 6 এর নিয়মটা তোমাকে বুঝাইতে পারছি? দেখো, না বুঝলে কোশ্চেন করো। এটাকে বলা হয় অবতল দর্পণের রশ্মি চিত্র 6 এর নিয়ম। এখন 6টা অবস্থানের জন্য রশ্মি চিত্র আমরা দেখব। পুরা 6টা অবস্থানের জন্য এখন আমরা কি দেখব? রশ্মি চিত্র দেখব। ক্লিয়ার? তাহলে তুমি যদি একে থাকো, প্রতিবিম্ব 5-এ, মানে বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানের যোগফল কত হওয়া লাগবে? 6 হওয়া লাগবে। তুমি যদি 2-এ থাকো, প্রতিবিম্ব 4-এ, তুমি 3-এ থাকলে প্রতিবিম্ব 3-এ, তুমি 4-এ থাকলে প্রতিবিম্ব 2-এ, তুমি 5-এ থাকলে 1-এ, 6-এ থাকলে সামনে তো আর জায়গা নাই, দর্পণের পিছনে। 5 নম্বর অবস্থানের যে প্রতিবিম্বটা হবে এটা তো বাস্তব এবং অবাস্তব দুইটাই হইতে পারে। বাস্তব যদি হয় তাহলে তো সোজা হওয়া লাগবে। বাস্তব যদি হয় তাহলে উল্টা হবে, আর যদি অবাস্তব হয় তাহলে সোজা হওয়া লাগবে। ওটা তখন দর্পণের পিছনে হবে। ওইটা আমি রশ্মি চিত্রকে দেখাবো। আমরা 2 নাম্বার থেকে সিরিয়াল শুরু করব। 1 নাম্বারটা সবার লাস্টে। 1 নাম্বার রশ্মি চিত্রটা সবার লাস্টে। ওকে, তাহলে চলো আরো কয়েকটা নিয়ম শিখা নেই। এটা কি শিখলাম? 6 এর নিয়ম কি শিখছি? এখন আলোক রশ্মি যে দর্পণের মধ্যে ফেলবো, এই আলোক রশ্মি ফেলার 4টা নিয়ম আমি একটু শিখা নেই। একটা একটা করে লিখবো, একটা একটা করে লিখবো। দেখো, আমরা 2 নাম্বার রশ্মি চিত্রতে যাওয়ার আগে আরো 3টা বেসিক জিনিস জেনে নেই। আমার এইখানে বস্তুটা রাখলে, মনে করে এইখানে বস্তুটা রাখা আছে, এই বস্তু থেকে আমি আলোক রশ্মি এলোমেলো কোথায় ফেলবো বলো? কারণ উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে যেখানে আলোক রশ্মি পড়বে ওইখানে তো আমি অবিলম্ব অঙ্কন করতে পারবো না। পারবো? কারণ কি, এই পৃষ্ঠটা কেমন গোলাকার না? তাহলে এখানে আমি লম্ব অঙ্কন করব কিভাবে? এই জন্য কয়েকটা নিয়ম লাগবে যে আলো কিভাবে গেলে কিভাবে ফেরত আসবে। 1 নাম্বার নিয়ম হচ্ছে আলোক রশ্মি যদি এই যে এরকম সমান্তরালে যায়, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা কি? প্রধান অক্ষ। তাহলে এই প্রধান অক্ষর এখানে থাকবে যে কেন্দ্র, আর এখানে থাকবে ফোকাস বিন্দু। সমান্তরালে যদি যায় তাহলে ওই আলোক রশ্মিটা কোথায় দিয়ে ফেরত আসে? ফোকাস বিন্দু দিয়ে। তাহলে লেখো যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি, প্রধান
অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয় বা হচ্ছে বলে মনে হয় বা হচ্ছে বলে মনে হয়। এই যে হচ্ছে বলে মনে হয় এটার ব্যাখ্যাটা দিব হচ্ছে ওই 6 নম্বর অবস্থানে গিয়ে। মানে তোমার কাছে মনে হবে যে ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে অথবা সরাসরি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। ওই হচ্ছে বলে মনে হয় এটা পরে দেখবো। 1 নম্বর নিয়ম গেল। তাহলে 2 নম্বর নিয়ম খুব সহজ। 2 নম্বর নিয়ম কি? এটা কিভাবে আপতিত হয়েছে? প্রধান অক্ষের সমান্তরালে, ফেরত আসছে কোন দিক দিয়ে? ফোকাস বিন্দু দিয়ে। তাহলে ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো আলোক রশ্মি এই যেভাবে পড়ে তাহলে সে সমান্তরালে ফিরে আসবে। এই দেখো এই যে একটা বিন্দু পেয়ে গেলাম, বুঝাইতে পারছি? তাহলে লেখো 2 নাম্বার, ফোকাস বিন্দু দিয়ে আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসে। লেখো। তাহলে কি পাচ্ছ? কেন্দ্রবিন্দু দিয়ে আপতিত আলোক রশ্মি, কেন্দ্র দিয়ে, অর্থাৎ মনে করো এই একটা দর্পণ, এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে ফোকাস। মনে করো এইখানে একটা বস্তু আছে বা বস্তুটা অনেক পিছনে আছে, সাপোজ এইখানে একটা বস্তু আছে, ওকে? এই বস্তু থেকে যদি আলোক রশ্মি এই যে কেন্দ্রবিন্দু দিয়ে যায়, মনে করো এটা কেন্দ্রবিন্দু, তাহলে ও কেন্দ্রবিন্দু দিয়ে ফিরে আসবে, ও কোনো দিক পরিবর্তন করবে না। তাহলে কোন আলোক রশ্মি যদি কেন্দ্র থেকে মানে কেন্দ্র বরাবর আপতিত হয় অথবা কেন্দ্র হতে আসছে বলে মনে হয়, উভয় ক্ষেত্রে আলোক রশ্মিটা কেন্দ্র বরাবর ফেরত যাবে। লিখছি কয়টা নিয়ম লিখলাম? 3টা। তাহলে সহজ ভাষায় বলি, এখানে তো সাহিত্যিক, সহজ ভাষা হচ্ছে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে আসবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে ফেরত আসবে, কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে ফেরত আসবে, কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র বরাবর ফেরত আসবে। আরেকটা দেই, সেটা হচ্ছে এই যে এটা কি প্রধান অক্ষ না? প্রধান অক্ষ বরাবর আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর ফিরে আসে। এটা তো অলরেডি আমরা ব্যবহার করছি আগে, তাই না? তাহলে এই যে 4 নাম্বার নিয়ম লেখো, কেন্দ্র, এখানে লেখো প্রধান অক্ষ, প্রধান অক্ষ বরাবর আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর প্রতিফলিত হয়। প্রতিফলিত হয় যে কথা, ফিরে আসা একই কথা। বুঝাইতে পারছি? এই 4টা নিয়ম আমরা মেনে চলবো। কয়টা নিয়ম বলছি? 4টা নিয়ম। এ পর্যন্ত যতগুলা কথা বলছি একটা কথাও অপ্রাসঙ্গিক বলি নাই, একটা কথাও বেশি বলি নাই, একটা কথাও কম বলি নাই, চেষ্টা করছি সবকিছুই বলার। ওকে ফাইন। তাহলে আমরা রশ্মি চিত্রের জন্য রেডি। হেডিং দাও। 2 নাম্বার অবস্থানের জন্য রশ্মি চিত্র। কি হেডিং দিবা? 2 নাম্বার অবস্থানের জন্য রশ্মি চিত্র। এটা একটু সংক্ষেপে লিখে দেখাই ফেললাম, ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে লেখো 2 নাম্বার অবস্থানের জন্য রশ্মি চিত্র। 2 নং অবস্থানের জন্য রশ্মি চিত্র। 4 নাম্বার নিয়মটা ছিল প্রধান অক্ষ বরাবর আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবরই ফিরে আসবে। তাহলে দেখো 2 নং অবস্থানের জন্য রশ্মি চিত্র। আমি দর্পণটা নিচের দিকে আঁকবো, উপরের দিকে আঁকলে লাইন বাঁকা হয়। তুমি কি করবা? এই যে ট্রিক্স শিখাই দিতেছি। ফার্স্টে স্কেল দিয়ে একটা দাগ দিবা। এই দাগ দেওয়ার সময় তুমি সাবধানে দাগ দিবা। এই দাগটা দিবা হয় 8 সেন্টিমিটার অথবা 6 সেন্টিমিটার, রাউন্ড ফিগার, যদি তারা মাপ না বলে দেয়। বুঝছি? যখন তুমি 8 সেন্টিমিটার নিবা তখন তুমি মাঝখানের বিন্দুটা কি করে ফেলবা? ইন্ডিকেট করে ফেলবা। তাইলে দেখো তুমি কেন্দ্র পেয়ে গেছো, ফোকাস পেয়ে গেছো। এরপরে এই যে এখানে দর্পণ দিবা। আরে এমন করো কেন বাবু, সুন্দর হোক। এই যে দর্পণ দিছি, দর্পণ দেওয়ার পরে পিছনে কি করবা? পারা লাগাই দিবা। এই যে আমি যে দর্পণটা দিছি এটা তোমরা কিভাবে দিবা? তোমরা হচ্ছে এই যে এখানে কম্পাস ফেলবা, কম্পাস ফেলা
কাটা কম্পাস দিয়ে এই যে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। এটা কি অঙ্কন করবা? বৃত্তচাপ। অ্যাকুরেট সুন্দর হইতে হবে, কিন্তু কাটা কম্পাসের কেন্দ্রটা কোথায় দিবা? কাটা কম্পাসের কেন্দ্র তো কেন্দ্রতেই দিবা নাকি? আমি এরকম অনেক স্টুডেন্ট পাইছি যারা এইভাবে 8 সেন্টিমিটার নিচে 4 সেন্টিমিটারে ফোকাস বিন্দু বানাইছে, এরপরে যখন এই যে বৃত্তচাপটা অঙ্কন করছে তখন তারা ফোকাস বিন্দুকে কেন্দ্র করছে। এরকম জ্ঞানী গুণী আমি অনেক পাইছি। ফোকাস বিন্দুকে কেন্দ্র করা যাবে না, কেন্দ্রকেই করতে হবে। ডান, বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখো আমি কোথায় বস্তু রাখতে চাইছি? 2 নাম্বার অবস্থানে। 2 নাম্বার অবস্থানটা কোথায়? 2 নাম্বার অবস্থানটা কেন্দ্র হতে কিছু দূরে। 2 নাম্বার অবস্থান, তাহলে দেখো কেন্দ্র থেকে কিছু দূরে বলতে এই যে এই অবস্থানটা না। আচ্ছা, আমার দর্পণটা বেশি সুন্দর হয় না, দাঁড়াও দর্পণটা একটু সুন্দর করে দিই। এখন হয়েছে মোটামুটি? সুন্দর না? সুন্দর না হইলেও সুন্দর, সুন্দর না হইলেও সুন্দর। তাহলে এই যে এটা হচ্ছে দর্পণের মেরুবিন্দু। দর্পণের নাম এইভাবেও দেওয়া যায়, দেখো এম ও এম প্রাইম হচ্ছে একটি গোলীয় দর্পণ। এই যেভাবে মুখে বলতেছি ঠিক এইভাবে বর্ণনা হবে। এই লক্ষ্য বস্তুটার নাম কি দিবা? এবি। তাহলে আমি কয়টা নিয়ম জানি আলোক রশ্মি ফেলার? 4টা নিয়ম জানি। 4টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম কি? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি। এই দেখো এইটা স্কেল ফেলে এই যে এই অক্ষের সাথে যতটা সমান্তরাল করা যায় তোমার চোখের মাপে ততটা সমান্তরাল করবা। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে ফেরত আসবে? ফোকাস বিন্দু দিয়ে সাই করে ফেরত এসে পড়বে না? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি মনে করো পি বিন্দুতে আপতিত হয়েছে, পি পি প্রাইম পথে ফিরে আসছে। বেশি নাম নিব না। বর্ণনাটা কিভাবে লিখবো একবার শোনো। বর্ণনাটা কিভাবে লিখবো শুনে নাও। এ বিন্দু হতে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে পি পি প্রাইম পথে প্রতিফলিত হয়। শেষ কথা। এ বিন্দু হতে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে পি পি প্রাইম পথে প্রতিফলিত হয়। বলতে হবে কিন্তু এই যে এটা ও ও এম ও এম প্রাইম হচ্ছে দর্পণ। স্যার একটা আলোক রশ্মি ফেলছি, আরেকটা আলোক রশ্মি ফেললেই তো আমার হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা আলোক রশ্মি আমি ফোকাস দিয়ে ফেলবো। আমি জানি ফোকাস দিয়ে ফেললে সমান্তরালে ফেরত আসে। এই যে দেখো ফ্রি হ্যান্ড যোগ করতে গেলে তো সমস্যা, তুমি হচ্ছে স্কেল হাতে নিবা। স্কেল হাতে নিয়ে এই বিন্দু আর এই বিন্দুকে মিল করবা, কইরে এই যে এইভাবে একটা টান দিবা। এই দেখো হইছে? কোনটা যে সুন্দর হইলো আগেরটা না পরেরটা বুঝতেছি না, হইলো আর কি। ফ্রি হ্যান্ড দাগ দিতে গেলে এগুলো হয়। সুন্দর হইলেও সুন্দর, না হইলেও সুন্দর। তাইলে বর্ণনা কি লিখবো? এ হতে আরো একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয় এবং প্রধান অক্ষের সমান্তরালে কিউ কিউ প্রাইম পথে প্রতিফলিত হয়। কোন পথে? কিউ কিউ প্রাইম। এটা কি সমান্তরালে হবে না? এটা কিন্তু তুমি কিউ বিন্দুকে কেন্দ্র করে স্কেলটা ফেলে এই যে প্রধান অক্ষের সাথে চোখের মাপে যতটা সমান্তরাল করা যায় ততটা করবা। দেখো এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাই না? এগুলো লিখতে হবে না। এটা প্রতিফলিত রশ্মি। এটাও কি একটা প্রতিফলিত রশ্মি না? এটাও প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি দ্বয় কি বাস্তবে মিলিত হয়েছে? দেখো তো এই বিন্দুতে বাস্তবে মিলিত হয়েছে না? তাইলে এইটা ছিল এ বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান বিম্ব। এটা কি? এ বিন্দুর অবস্থান বিম্ব। এ বিন্দুর অবস্থান বিম্ব হচ্ছে এ প্রাইম। এই তাহলে তোমার মাথার চিত্র পাওয়া গেছে? পাওয়া গেছে মাথার চিত্র। এইবার দেখো আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ফেললে প্রধান অক্ষের সমান্তরালে ফেরত আসবে। এটা শুধু এরো চিহ্ন দিয়ে দিলেই হয়, এটার জন্য নতুন করে কি দাগ দেওয়ার দরকার আছে? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত প্রধান অক্ষ বরাবর আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর ফেরত যায়। তাইলে এই যে এখন ঘটনা দেখো,
এই এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব। এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করবে, এটা তো মাথা, তাহলে আরো চিহ্ন দাও। তাইলে এটা হচ্ছে বি প্রাইম। তাইলে দেখো তো এ প্রাইম বি প্রাইম এ বি এর বাস্তব প্রতিবিম্ব। এবার মজার জিনিস, এই যে গলীয় দর্পণে তোমাকে উল্টা দেখা যাইতেছিল না, দেখো তো বিম্বটা উল্টা হইছে না? তোমার মাথা ছিল উপরে, এখন মাথা কোথায় চলে আসছে? নিচে। তাইলে এই যে যে অবতল দর্পণে যে তোমাকে উল্টা দেখা যাইতেছে, এটার প্রমাণ পাইছো? এবং রশ্মিগুলাকে আমি জোর করে মিলাইছি না একাই মিলছে? দর্পণের পিছনে মিলছে না সামনে মিলছে? সামনে মিলছে। এবার আমাদের যেন কি লিখতে হবে? অবস্থান। কি লিখতে হবে? তোমরা নিচে লিখবা, আমার নিচে জায়গা নাই, নাচে এখানে লিখি। কি লিখবো? অবস্থান। আরেকটা কি লিখতে হয়? প্রকৃতি। আরেকটা কি লিখতে হয়? আকৃতি। এগুলা কার? বিম্বের। এগুলা কার? আচ্ছা, এবার তোমাকে যে 6 এর নিয়ম শিখাই আসলাম, তুমি বলো তো এটা কি 2 নাম্বার অবস্থান ছিল না? কেন্দ্র থেকে কিছু দূরে 2 নাম্বার অবস্থান, 6 মিলার জন্য কত বাকি? 4। তাহলে প্রতিবিম্ব কি 4 হওয়ার কথা ছিল? কেন্দ্র থেকে ফোকাসের মাঝামাঝিকে কি বলা হয়? 4। দেখো তো প্রতিবিম্ব 4 হয়েছে কিনা? প্রমাণ পাইছো? তাইলে অবস্থান, বিম্বের অবস্থান কোথায়? কেন্দ্র ও ফোকাসের মাঝে। কেন্দ্র ও ফোকাসের মাঝে। বুঝছি বিম্বের অবস্থান বাস্তবে মিলিত হয়েছে। তাহলে প্রকৃতি কেমন? বাস্তব। প্রকৃতি কেমন? বাস্তব হইলে যে উল্টা হবে এটার প্রমাণও পাইছো? বাস্তব যদি হয় উল্টো সেটা হবেই, প্রমাণ পাইছি। আকৃতি দেখো তো এটার থেকে এটা বড় না ছোট? ছোট হইলে তাকে কি বলা হয়? খাটা, বাট্টু, নাটা। এগুলা ফিজিক্সের ভাষায় বললে হবে না, ফিজিক্সের ভাষায় বলতে হবে খর্বিত। তোমরা একজন ছোট হইলে তারা কি বলো? খাট্টু, বাট্টু। এখানে বলা যাবে যে প্রকৃতি আকৃতি খাট্টু, আকৃতি কি হবে? খর্বিত। তো আজকে থেকে তোমার খাটা বন্ধু হয়ে যাবে কি? খর্বিত বন্ধু। ঠিক আছে, দেখো আর নিচে দেখা যায় কিনা। দেখা যাক। তাহলে এটা কয় নম্বর অবস্থানের জন্য রশ্মি চিত্র গেল? 2 নং। বর্ণনা লিখতে পারবো? প্রথমটার জন্য বর্ণনা আমি আবার একটু বলি। এ হতে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণের পি বিন্দুতে আপতিত হয় এবং ফোকাস বিন্দু দিয়ে পি পি প্রাইম পথে প্রতিফলিত হয়। লেখা শেষ ওই লাইন। পরের লাইন, এ হতে অপর একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয় এবং প্রধান অক্ষ বরাবর কিউ কিউ প্রাইম পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি এর বাস্তব উল্টো প্রতিবিম্ব। এরপরে এই যে এটা আগে লেখা নিবা, পরে বর্ণনাগুলা দিবা, একদম ঝাক্কাস নাম্বার। ঠিক আছে? হ্যাঁ, এরপরে 3 নং রশ্মি চিত্র।